কালো টাকা, মানি লন্ডারিং, গোপন সম্পদ। এই কথাগুলো শুনলেই আমাদের মাথায় প্রথমে কি আসে? সুইস ব্যাংক। আমরা ভাবি পৃথিবীর সব কালো টাকা বুঝি সুইজারল্যান্ডে লুকিয়ে আছে। কিন্তু ইতিহাসে এমন একটা ব্যাংক ছিল যার সামনে সুইস ব্যাংকও প্রায় ভদ্রলোকের ব্যাংক মনে হবে। কারণ এই ব্যাংকের দরজা দিয়ে ঢুকেছিল ড্রাগ কার্টেলের টাকা, স্বৈরশাসকদের গোপন ফান্ড, অস্ত্র ব্যবসায়ীদের লেনদেন, সন্ত্রাসী নেটওয়ার্কের অর্থ আর বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর কোভার্ট অপারেশনের ফান্ডিং। সেই ব্যাংকের নাম BCCI, ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল। কিন্তু পরে তদন্তকারীরা একে ব্যঙ্গ করে ডাকত ব্যাংক অফ ক্রুকস অ্যান্ড ক্রিমিনাল ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক জালিয়াতি এবং ক্রিমিনালদের ব্যাংক। সবচেয়ে অবাক করা ব্যাপার, এই ভয়ঙ্কর ব্যাংক তৈরি করেছিল একজন পাকিস্তানি ব্যাংকার। তার নাম আগা হাসান আবেদি। প্রশ্ন হলো, কিভাবে একজন পাকিস্তানি ব্যাংকার পশ্চিমা ফাইন্যান্সিয়াল সিস্টেমের চোখের সামনে ৭৮টি দেশে ছড়িয়ে থাকা $20 বিলিয়ন এই ব্যাংকিং সাম্রাজ্য বানিয়ে ফেললেন? আর কিভাবে তার বানানো ব্যাংক একসময় ডিকটেটর, ড্রাগ লর্ডস, আর্মস ডিলার, টেররিস্ট নেটওয়ার্ক আর ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডের সবার জন্য ইউজফুল হয়ে উঠল? চলুন ঢুকে পড়ি BCCI এর ডার্ক স্টোরিতে। সালটা 1971। দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে গেল। মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। ওদিকে বাংলাদেশ হারানোর পর পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি এবং আত্মসম্মান সব কিছুতেই ধাক্কা লাগলো। পাকিস্তানের অর্থনীতি তখন চাপে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়াতে পাকিস্তানের সরকার অনেক প্রাইভেট ব্যাংক জাতীয়করণ করে, অর্থাৎ ন্যাশনালাইজেশন। এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খান আগা হাসান আবেদি। তিনি ছিলেন পাকিস্তানের ইউনাইটেড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। নিজের হাতে ব্যাংক বানিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেই ব্যাংক তার হাত থেকে সরে গেল। আবেদির কাছে এটা শুধু একটা বিজনেস লস ছিল না, এটা ছিল হিউমিলিয়েশন। সেদিন আবেদি শুধু ব্যাংক হারাননি, তিনি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন রাষ্ট্রের উপরে। আর যে মানুষ রাষ্ট্রকে বিশ্বাস করে না, সে যদি ব্যাংক বানায়, তাহলে সেই ব্যাংক কখনো সাধারণ ব্যাংক হবে না। আবেদি ঠিক করলেন, এবার তিনি এমন একটি ব্যাংক বানাবেন যার উপরে কোনো দেশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে না। রেজিস্ট্রেশন হবে এক দেশে, কন্ট্রোল আর এক দেশে, অ্যাকাউন্ট অফশোর ট্যাক্স হেভেনে। আর আসল মালিকানা থাকবে এমন কুয়াশার ভেতরে যেন পুরো ছবিটা একসাথে দেখতে কেউ না পারে। কিন্তু এমন গ্লোবাল ব্যাংক বানাতে লাগে বিলিয়ন বিলিয়ন ডলার। টাকা আসবে কোথা থেকে? এখানে আবেদি খেললেন তার প্রথম বড় চাল। তিনি তাকালেন মিডল ইস্টের দিকে। 1970-এর দশক। আরব বিশ্ব তখন অয়েল মানিতে ভাসতেছে। সৌদি আরবিয়া, আরব আমিরাতের মতো গালফ স্টেট, সব জায়গায় তেলের টাকার পাহাড় জমতে শুরু করেছে। কিন্তু সমস্যা ছিল সম্মানের। পশ্চিমা ব্যাংকগুলো আরবদের টাকা নিত ঠিকই, কিন্তু আরবদের সমান চোখে দেখতো না। পশ্চিমাদের চোখে আরব শেখরা ছিল সেই ডেজার্ট পিপল, যারা হঠাৎ করে ধনী হয়ে গেছে, কিন্তু তাদের চোখে এখনও এলিট হয়নি। আবেদি এই অপমান বোধটি বুঝতেন। তিনি গেলেন আরব আমিরাতের রুলার শেখ জায়েদের কাছে। তিনি শুধু ব্যাংকিং প্রপোজাল দিলেন না, তিনি দিলেন আইডেন্টিটি। তিনি বোঝালেন, আপনাদের টাকা দিয়ে পশ্চিমা ব্যাংক বড় হচ্ছে, কিন্তু আপনাদের তারা সম্মান দিচ্ছে কই? তাহলে আপনাদের নিজেদের একটা গ্লোবাল ব্যাংক থাকাটা খুবই জরুরি, যেটা হবে একটা থার্ড ওয়ার্ল্ড ব্যাংক, একটা মুসলিম ওয়ার্ল্ড ব্যাংক, একটা ব্যাংক যেখানে আপনারাই কিং। আরবদের তিনি দিলেন সম্মান, থার্ড ওয়ার্ল্ডকে দিলেন স্বপ্ন, আর নিজেকে দিলেন পৃথিবীর দরজা খোলার চাবি। এই আইডিয়া শেখ জায়েদকে ছুঁয়ে গেল। আর 1972 সালে জন্ম নিল ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল বা BCCI। নামটি শুনতে কিন্তু সুন্দর, ক্রেডিট, কমার্স, ইন্টারন্যাশনাল, এই শব্দগুলো আছে। কিন্তু এই সুন্দর নামের পেছনে আবেদি বানানো শুরু করলেন এক অদ্ভুত স্ট্রাকচার। BCCI এর রেজিস্ট্রেশন হলো লাক্সেমবার্গে। হেড অফিসের স্ট্রাকচার ছড়িয়ে গেল লন্ডন আর করাচির সঙ্গে। অফশোর নেটওয়ার্ক ঘুরল পানামা, কেইমান আইল্যান্ড, বাহামার মতো জায়গাগুলোতে। এটা ছিল ব্যাংকের ভেতরে ব্যাংক, কোম্পানির ভেতরে কোম্পানি, অ্যাকাউন্টের ভেতরে অ্যাকাউন্ট, একটা ফাইন্যান্সিয়াল মেজ। এক দেশের রেগুলেটর দেখতো এক টুকরা, আর এক দেশের অডিটর দেখতো আর এক টুকরা, কিন্তু কেউ পুরো ছবিটা দেখতে পেত না। আবেদি বুঝেছিলেন, টাকা লুকাতে শুধু ভল্ট লাগে না, লাগে কনফিউশন, লাগে পেপার ওয়ার্ক, লাগে এমন স্ট্রাকচার যেখানে সবাই একটু একটু দেখে, কিন্তু কেউ পুরো পিকচারটি দেখে না।
শুরুতে বিসিসিআই নিজেকে মার্কেট করলো থার্ড ওয়ার্ল্ডের মুক্তির ব্যাংক হিসেবে। আবেদি বললেন, ওয়েস্টার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেম আমাদের শোষণ করতেছে, বিসিসিআই হবে থার্ড ওয়ার্ল্ডের নিজের ব্যাংক। এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট, ল্যাটিন আমেরিকা অনেক ডেভেলপিং কান্ট্রি এই কথা বিশ্বাস করলো। আবেদি হয়ে উঠল ফাইন্যান্সিয়াল রবিনহুড। কিন্তু রবিনহুডের পোশাকের নিচে তৈরি হচ্ছিল এক শ্যাডো এম্পায়ার। আর সেই এম্পায়ারের দরজায় একদিন কড়া নাড়ল পৃথিবীর সবচেয়ে অন্ধকার সব ক্লায়েন্টরা। বিসিসিআইয়ের ক্লায়েন্ট লিস্ট দেখলে মনে হবে আপনি কোনো ইন্টারন্যাশনাল ক্রাইম থ্রিলারের কাস্ট লিস্ট দেখতেছেন। ড্রাগ কার্টেল, ডিক্টেটর, আর্মস ডিলার, করাপ্ট পলিটিশিয়ান, টেরর নেটওয়ার্ক, ইন্টেলিজেন্স অপারেশন সব আছে। বিসিসিআই শুধু অ্যাকাউন্ট খুলে দিত না, এটা টাকার পরিচয় বদলে দিত। অপরাধীরা ব্যাংকে টাকা ঢোকাতো এক জায়গায়, বিসিসিআই সেই টাকাকে ঘুরিয়ে দিত আরেক জায়গায়। শেল কোম্পানি, ফেক লোন, অফশোর অ্যাকাউন্ট, লেয়ার ট্রানজ্যাকশন। কাগজের গোলক ধাঁধায় কালো টাকা হয়ে যেত ধবধবে সাদা। এখন একটা জিনিস খেয়াল করুন, মানি লন্ডারিং মানে শুধু টাকা লুকানো না। বিসিসিআই আসলে সেই ইতিহাস মুছে ফেলারই কাজ করতেছিল। চলুন ল্যাটিন আমেরিকাতে যাই। 1980-এর দশক। কলম্বিয়ার ড্রাগ লর্ড পাবলো এসকোবারের মেডেলিন কার্টেল কোকেন বিজনেস থেকে এমন পরিমাণ টাকা কামাচ্ছে যে নগদ ক্যাশ রাখাই তাদের জন্য সমস্যা। টাকা আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না, কারণ ড্রাগ মানি দিয়ে হোটেল, কোম্পানি বা ল্যান্ড কিনতে গেলে প্রশ্ন উঠবে টাকা এলো কোথা থেকে, অর্থাৎ উৎস কী। তাই দরকার মানি লন্ডারিং, আর বিসিসিআই ছিল সেই কাজের জন্য পারফেক্ট একটা মেশিন। এবার ধরুন আফগানিস্তানে যাই। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। কোল্ড ওয়ারের দাবার বোর্ডে আফগানিস্তান হয়ে গেছে সুপার পাওয়ার ব্যাটলফিল্ড। একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে আমেরিকা, পাকিস্তান এবং সৌদি ব্যাকড আফগান মুজাহিদিন। এই যুদ্ধের জন্য দরকার ছিল টাকা, অস্ত্র, লজিস্টিক, কোভার্ট ফান্ডিং। আর এই ডার্ক ফান্ডিং ওয়ার্ল্ডে বিসিসিআইয়ের নাম বারবার উঠে আসে, কারণ যে ব্যাংক ক্রিমিনালদের জন্য ইউজফুল, সেই ব্যাংকই স্পাই এজেন্সির জন্য ইউজফুল। কারণ দুজনেরই দরকার একই জিনিস, টাকার সোর্স লুকানো, ডেস্টিনেশন লুকানো, মাঝের রাস্তা ইনভিজিবল রাখা। এবার ডিক্টেটরদের কথা ভাবুন। বিসিসিআইয়ে নাম জড়িয়েছিল ম্যানুয়েল নরিগা, সাদ্দাম হোসেন, স্যামুয়েল দো, এই টাইপের ডিক্টেটরদের। এমন বহু পলিটিক্যাল ফিগারের সাসপিশিয়াস ফান্ড মুভমেন্টের সঙ্গে বিসিসিআই জড়িত ছিল। আর্মস ডিলার এবং মিলিটারি নেটওয়ার্কের ট্রানজ্যাকশন ইনভেস্টিগেশন করতে গিয়েই বারবার উঠে আসে বিসিসিআইয়ের নাম। একই ব্যাংকের ছায়াতলে ড্রাগ কার্টেলের টাকা ঘুরতেছে, ডিক্টেটররা তাদের ফান্ড লুকাচ্ছে, টেরর লিঙ্ক নেটওয়ার্কের ট্রানজ্যাকশন হচ্ছে, আর ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডও এই ব্যাংকে ইউজ করতেছে। এটাই বিসিসিআইকে আলাদা করে। এটা শুধু ফ্রড ছিল না, এটা ছিল গ্লোবাল ডার্টি মানির মিটিং পয়েন্ট, একটা ফাইন্যান্সিয়াল এয়ারপোর্ট যেখানে পৃথিবীর নানান প্রান্ত থেকে আসা কালো টাকাগুলো ট্রানজিট নিত। আর এই এয়ারপোর্টের আর্কিটেক্ট ছিলেন আগা হাসান আবেদি। কিন্তু একটা সময় তার বানানো এই মেস তার হাতের বাইরে চলে যেতে শুরু করে। আবেদি শুরুতে কিন্তু স্বপ্ন বিক্রি করেছিলেন, থার্ড ওয়ার্ল্ড ব্যাংক হবে, মুসলিম ওয়ার্ল্ড ব্যাংক হবে, ওয়েস্টার্ন ডমিনেশনের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল রেভলিউশন হবে। কিন্তু একটা ব্যাংক যখন ডিক্টেটর, ড্রাগ কার্টেল, আর্মস ডিলার, পলিটিশিয়ান, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সবাইকে একইভাবে সার্ভ করতে শুরু করে, তখন সেটা আর ব্যাংক থাকে না, সেটা হয়ে যায় মনস্টার। আর এই মনস্টারের সবচেয়ে বড় সমস্যা হলো একসময় সে ক্রিয়েটরকেও খেয়ে ফেলে। বিসিসিআইকে বাইরে থেকে যতটা পাওয়ারফুল দেখাতো, ভেতরটা কিন্তু ততটাই পচে যাচ্ছিল। ফেক লোন, ফেক অ্যাকাউন্টিং, হিডেন লসেস, সিক্রেট ওনারশিপ, শেল কোম্পানি, ব্রাইবারি, রেগুলেটরি ডিসেপশন সব একসাথে। একটা ব্রাঞ্চ লস করতেছে, অন্য সাবসিডিয়ারি দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হচ্ছে। একটা ব্যাড লোন আর এক অফশোর কোম্পানির নামে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কাগজে কলমে প্রফিট দেখাও, ভেতরে লস লুকাও। এটা ব্যাংকিং ছিল না, এটা ছিল একটা ম্যাজিক শো। অডিয়েন্স দেখতো চকচকে এম্পায়ার, আর অন্যদিকে ম্যাজিশিয়ান পেছনের পকেট থেকে টাকা সরিয়ে নিচ্ছে। এমনকি আমেরিকাতে ফার্স্ট আমেরিকান ব্যাংক শেয়ার নামে একটি ব্যাংকের কন্ট্রোল গোপনে নেয়ার অভিযোগ ওঠে বিসিসিআইয়ের বিরুদ্ধে। এটা শুধু ফাইন্যান্সিয়াল ফ্রড না, ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন হয়ে যায় আমেরিকার জন্য। 1980-এর দশকের শেষ দিকে প্রেশার বাড়তে শুরু করে আমেরিকান সরকারের উপরে। ব্যাংক অফ ইংল্যান্ড, ইউএস অথরিটি, লাক্সেমবার্গ রেগুলেটরস সবাই চাপের মুখে পড়ে যায়। অবশেষে অডিট ফার্ম প্রাইস ওয়াটারহাউস দিয়ে কনফিডেন্সিয়াল অডিট করানো হয়। রিপোর্টের কোড নেম ছিল স্যান্ডস্ট্রম রিপোর্ট। নামটি সিম্বলিক,
কারণ স্যান্ডস্টর্ম বা মরুঝড় যেমন সব ঢেকে দেয় ধুলাই, বিসিসিআইও তেমনই নিজের ক্রাইম ঢেকে রেখেছিল ধুলোর ঝড়ের মতো। কিন্তু রিপোর্টটি পাবলিশ হওয়ার পর পিকচার পরিষ্কার হতে শুরু করে। বিসিসিআই শুধু অসুস্থ না, বিসিসিআই কার্যত দেউলিয়া। বাইরে থেকে যে ব্যাংক নিজেকে থার্ড ওয়ার্ল্ডের প্রাইড বলতেছে, ভেতরে সেটা লাখ লাখ মানুষের ডিপোজিট খেয়ে ফেলে একটা ফাইন্যান্সিয়াল মনস্টারে পরিণত হয়েছে। আর এই দানবের ছায়া পড়ল সবার আগে সাধারণ মানুষের উপরে। 1991 সালের 5 জুলাই বিশ্ব দেখল এক রেয়ার সিন। একই সময়ে বহু দেশের রেগুলেটর এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি বিসিসিআই এর অফিসগুলোতে অ্যাকশনে নামলো। ইউকে, ইউএসএ, লক্সেমবার্গ, সুইজারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বিভিন্ন দেশে বিসিসিআই এর ব্রাঞ্চ অফিসগুলো সিলগালা করে দেওয়া হলো। এক রাতের মধ্যে 78টি দেশে ছড়িয়ে থাকা গ্লোবাল ব্যাংক এম্পায়ার মাটিতে ধসে পড়ল। যে ব্যাংকে একসময় বিশ্বের অন্যতম বড় প্রাইভেট ব্যাংক বলা হতো, সেটা মুহূর্তের মধ্যে হয়ে গেল ক্রাইম সিন। কিন্তু প্রশ্ন হলো, যাদের টাকা ছিল এই ব্যাংকে, তাদের কি হলো? সেই ড্রাগ লর্ড, সেই ডিক্টেটর, সেই ক্রিমিনাল নেটওয়ার্ক, এরা কিন্তু অনেক আগেই টাকা সরিয়ে নিয়েছিল। কারণ পাওয়ারফুল পিপল বিপদের গন্ধ আগে টের পেয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ, তারা পালাতে পারেনি। প্রায় 10 লাখ ডিপোজিটর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ছিল সাউথ এশিয়া, মিডল ইস্টার্ন, আফ্রিকান প্রবাসী, বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি শ্রমজীবী মানুষ। পশ্চিমা ব্যাংকিং সিস্টেমে যারা আউটসাইডার ছিল, তারা বিসিসিআইকে ভেবেছিল নিজের ব্যাংক হিসেবে, থার্ড ওয়ার্ল্ড ব্যাংক, একটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি ব্যাংক। তারা জানতো না যে ব্যাংক তাদের সম্মান দেখাচ্ছে, সেই ব্যাংকের ভেতরেই তাদের ডিপোজিট দিয়েই ঢেকে রাখা হয়েছে বিলিয়ন ডলার ফ্রডের গর্ত। কেউ মেয়ের বিয়ের টাকা রেখেছিল, কেউ ব্যবসায়ী পুঁজি রেখেছিল, কেউ রিটায়ারমেন্টের সেভিং রেখেছিল। তারা এক সকালে দেখলো ব্যাংক বন্ধ, দরজায় তালা, অ্যাকাউন্ট ফ্রোজেন। আর আবেদি, যে মানুষটা এই সাম্রাজ্য বানিয়েছিল, যে মানুষটা থার্ড ওয়ার্ল্ড ব্যাংকিং রেভলিউশনের স্বপ্ন দেখিয়েছিল, তিনি শেষ পর্যন্ত কোথায় গেলেন? বিসিসিআই ধসের আগেই আবেদি অসুস্থ হয়ে পাকিস্তান ফিরে যান। তার বিরুদ্ধে ইন্ডাইটমেন্ট ছিল, প্রশ্ন ছিল অনেক, কিন্তু তিনি কখনো আমেরিকা বা ব্রিটেনের কোর্টরুমে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর জবাব দেননি। 1995 সালে বেটা মারা যায়। মানে বিসিসিআইয়ের দরজা বন্ধ হলো, লাখ লাখ ডিপোজিটর পথে বসলো, রেগুলেটর রিপোর্ট লিখলো, পলিটিশিয়ান স্পিচ দিল, কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি শেষ পর্যন্ত কোর্টরুমের বাইরে থেকেই চলে গেল। আবেদি যেন নিজের বানানো মেজের মধ্যে নিজেই হারিয়ে গেল। আজ আমরা প্যানামা পেপার, প্যান্ডোরা পেপারস, এসব নানান হাবিজাবি বিষয়ের কথা শুনি। অফশোর ট্রাস্ট, অ্যানোনামাস অ্যাকাউন্ট, ট্যাক্স হেভেনের কথা শুনি। হাজার হাজার কোটি টাকা কোথা থেকে কোথায় যায়, কে আসল মালিক, কোন কোম্পানি রিয়েল, কোনটা ফেক, কেউ সহজে বুঝতে পারে না। এই মডার্ন অফশোর ডার্কনেসের ব্লুপ্রিন্ট ওই বিসিসিআই অনেক আগেই দেখিয়ে দিয়েছিল। বিসিসিআই ছিল ওয়ার্নিং, কিন্তু পৃথিবী সেই ওয়ার্নিং শোনেনি। কারণ পাওয়ারফুল মানুষরা ব্ল্যাক মানি সিস্টেম ধ্বংস করতে চায় না, তারা শুধু চায় এই সিস্টেম যেন তাদের কন্ট্রোলে থাকে। তো আজ পর্যন্তই। ইন্টারন্যাশনাল পলিটিক্স, হিস্ট্রি, ইকোনমিক্স এবং আন্ডারওয়ার্ল্ডের এমন সব অন্ধকার গল্প মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ।